আসসালামু আলাইকুম বন্ধুরা। ধরুন হঠাৎ করে আপনার শহরে যদি নিউক্লিয়ার হামলা হয় তাহলে আপনি কি করবেন? বাংলাদেশের তো বেশিরভাগ মানুষ মারাই যাবে, কিন্তু যদি আপনার কাছে একটা বাংকার থাকে তাহলে তো বাঁচার জন্য বাংকারে ঢুকবেন, এটাই স্বাভাবিক। তো এমনই একটা পরিবার নিউক্লিয়ার হামলার পরে টানা ৩৫ বছর মাটির নিচে একটা বাংকারে লুকিয়েছিল। কারণ রেডিয়েশন কমতে হলে ৩৫ থেকে ৪০ বছর সময় লেগে যায়। তো এরপর সেই লোকেদের সাথে কি হয়েছিল, চলুন সেটাই দেখে আসবো আজকে। গল্পের শুরুতে আমরা ১৯৬২ সালের সময়কাল দেখতে পাই, যেখানে ডক্টর কেলভিনকে আমরা দেখি, যে কিনা পেশায় একজন বিজ্ঞানী ছিল। এটা ছিল সেই সময়ের কথা যখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে চরম উত্তেজনা চলছিল। আমেরিকার সকল জায়গাতে তখন একটাই ভয় কাজ করত যে কোনো সময় হয়তো সোভিয়েত ইউনিয়ন আমেরিকার উপরে পরমাণু বোমা হামলা চালাতে পারে। এই কারণে ডক্টর কেলভিন তার বাড়ির নিচে একটা বিশাল বড় বাংকার তৈরি করে রেখেছে, যেটা পরমাণু হামলা থেকে বাঁচার জন্য পুরোপুরি নিরাপদ ছিল। তো যাই হোক, এখন আমরা বর্তমান সময়ে দেখতে পাই যে ডক্টরের বাড়িতে একটা পার্টি চলছে, আর তখনই টিভিতে একটা নিউজ দেখাচ্ছিল যেখানে আমেরিকার প্রেসিডেন্ট বলছিল যে আমরা তোমাদের পরমাণু বোমাকে ভয় পাই না, এবং তোমরা যদি আমাদের উপরে কোনো বোমা হামলা করো তার যোগ্য জবাব দেবার জন্য আমাদের কাছেও পরমাণু অস্ত্র পুরোপুরি প্রস্তুত রয়েছে। তো ডক্টর কেলভিন এইসব কিছু দেখে মনে মনে ভাবছিল যে হয়তো পরমাণু যুদ্ধ শুরুই হয়ে যাবে। তাই সে এখানকার সবাইকে বলে যে আপনারা প্লিজ সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যান। এরপর সে নিজেও তার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে বাড়ির নিচের সেই বাংকারে চলে যায়। ঠিক তখনই তাদের বাড়ির উপরে আকাশে একটা ফাইটার প্লেন দেখা যায়, যেটার ইঞ্জিনে হঠাৎ করেই সমস্যা শুরু হয়ে যায়। তো ওই প্লেনটা ক্র্যাশ করার ঠিক আগ মুহূর্তে পাইলট ইজেক্ট করে প্লেন থেকে বেরিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত প্লেনটা ক্র্যাশ করে সোজা মিস্টার কেলভিনের বাড়ির উপরে। আর এই প্লেন ক্র্যাশের বিকট শব্দ শুনে কেলভিন ভেবে নেয় যে পরমাণু যুদ্ধ হয়তো শুরু হয়ে গেছে। তাই তারা যেহেতু বাংকারের ভেতরেই ছিল, তাই সে বাংকারটাকে পুরোপুরি লক করে ফেলে। তো এই বাংকারটা আবার একবার লক হয়ে যাওয়ার মানে হলো এটা একেবারে ৩৫ বছর পরে খুলবে। তো কেলভিন এমনভাবে এই সিস্টেমটা সেট করে রেখেছিল কারণ তার ধারণা ছিল যে পরমাণু বোমা ফাটলে এর ক্ষয়ক্ষতি আর রেডিয়েশন পৃথিবী থেকে পুরোপুরি শেষ হতে অন্তত ৩৫ বছর সময় লাগবে। অর্থাৎ এখন সে তার প্রেগনেন্ট স্ত্রীকে নিয়ে এই বাংকারে আটকা পড়ে গেছে এবং আগামী ৩৫ বছর তারা এখান থেকে বেরিয়ে হতে পারবে না। অন্যদিকে ডক্টর কেলভিনের প্রতিবেশীরা এটা মনে করে যে প্লেন ক্র্যাশ হবার কারণে কেলভিন আর তার স্ত্রী হেলেন হয়তো মারা গেছে, তাই তাদের ওই ধ্বংসপ্রাপ্ত বাড়িটা ওইভাবেই ফেলে রাখা হয়। এদিকে মাটির নিচে বাংকারে কেলভিন আর তার স্ত্রীকে দেখানো হয়, যেখানে কেলভিন যেহেতু একজন বিজ্ঞানী ছিল তাই সে এখানে আগামী ৩৫ বছরের জন্য প্রয়োজনীয় সব কিছু আগে থেকেই গুছিয়ে রেখেছে। অর্থাৎ ৩৫ বছর পর্যন্ত তারা এই বাংকারের ভেতরে খুব সহজেই জীবনযাপন করতে পারবে। তো এখন কিছুদিন পরে তার স্ত্রী হেলেন একটা ফুটফুটে ছেলের জন্ম দেয়। তারা দুজনেই অনেক খুশি হয়, আর তারা একে অপরকে বলে যে দেখে নিও, আমাদের ছেলে একদিন এই ধ্বংসপ্রাপ্ত মানবজাতিকে সামনে এগিয়ে নিয়ে যাবে। তারা মনে করে যে পৃথিবীর উপরের অংশে পরমাণু বোমার কারণে মানবজাতি হয়তো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা বাস্তব দুনিয়া থেকে আসলে অনেক দূরে ছিল। বাবা আর ছেলে, যার নাম অ্যাডাম, তারা এখন বাংকারের ভেতরে বড় হতে শুরু করে। খাবার হিসেবে তারা বাংকারের ভেতরে একটা বড় জলাশয় তৈরি করে রেখেছিল, যেখানে তারা মাছ চাষ করে, আর তারা ওই মাছগুলোকে জীবন পার করে। এছাড়াও তাদের সবজি চাষেরও ব্যবস্থা ছিল। অ্যাডামকে দুনিয়ার সব কিছু শিক্ষা দেয়া হয় যাতে করে সে ওই ধ্বংসপ্রাপ্ত পৃথিবী সম্পর্কে সব কিছু জানতে পারে, যে পৃথিবীটা আগে কেমন ছিল আর ভবিষ্যতে তাকে কিভাবে ওই পৃথিবীতে জীবনযাপন করতে হবে। তো যাই হোক, তাদের জীবন বেশ ভালোভাবে এখানে এগিয়ে চলছিল। আর এদিকে উপরের পৃথিবীতে তাদের ধ্বংস হয়ে যাওয়া বাড়ির জায়গাতে একটা বার গড়ে ওঠে। আর এভাবেই দেখতে দেখতে অনেকগুলো বছর পেরিয়ে যায়, আর এখন মাত্র 2 বছর বাকি ছিল ৩৫ বছর পূর্ণ হতে। তারপরে তারা বাংকার থেকে বের হতে পারবে। এটা তাদের জন্য অনেক স্বস্তির একটা ব্যাপার। তো এরপর ধীরে ধীরে সেই 2 বছরও কেটে যায়, আর অবশেষে সেই দিনটা চলে আসে যখন তারা বাংকার থেকে বের হতে পারবে। তো এখন বাংকারের দরজা নিজে নিজেই আনলক হয়ে যায়, কারণ এটা ৩৫ বছরের জন্য অটোমেটিকভাবে লক করা ছিল। কেলভিন তার স্ত্রীকে বলে যে আমি আজ রাতে বাইরে গিয়ে দেখব যে বাইরের পরিবেশ এখন কেমন হয়েছে। তো এখন রাতের বেলা সে তার হলুদ রঙের একটা অ্যান্টি রেডিয়েশন হ্যাজম্যাট স্যুট পরে নেয়, যেটা ক্ষতিকারক রেডিয়েশন থেকে বাঁচানোর জন্য বানানো হয়েছিল। এরপর সে লিফটে করে উপরের দিকে যেতে শুরু করে, কারণ তাদের এই বাংকার মাটির প্রায় 100 ফুট নিচে অবস্থিত ছিল।
যাই হোক, যখন লিফট উপরে উঠতে শুরু করে তখন সেখানকার মাটি কাঁপতে থাকে। ঠিক সেই লিফটের উপরেই একজন ভবঘুরে লোক বসেছিল। তার মনে হচ্ছিল যে হয়তো ভূমিকম্প শুরু হয়ে গেছে, আর পরের মুহূর্তে তার সামনে কেলভিন হলুদ রঙের স্যুট পরে বাইরে এসে দাঁড়ায়। কেলভিনকে এমন পোশাকে দেখে লোকটা এতটাই ভয় পেয়ে যায় যে সে এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কেলভিন এখন দেখতে পায় যে তার বাড়িটা একটা পরিত্যক্ত বারে পরিণত হয়েছে। সে বাইরে যায় আর চারিদিকে শুধু অপরাধ আর নোংরা পরিবেশ দেখতে পায়। এই পৃথিবীটা আগের পৃথিবীর চেয়ে পুরোপুরি আলাদা ছিল। এখানকার টেকনোলজি এত উন্নত যা কেলভিন কখনো কল্পনাই করেনি, কিন্তু এই সময়ে দারিদ্র্য আর অপরাধ আবার অনেক বেড়ে গিয়েছিল। কেলভিন ভেবেই বসে যে রেডিয়েশনের কারণে দুনিয়ার সকল মানুষ হয়তো মিউট্যান্ট হয়ে গেছে, তাই সে ভয় পেয়ে আবারও বাংকারে ফিরে আসে। সে তার স্ত্রী হেলেন আর ছেলে অ্যাডামকে বলে যে বাইরের দুনিয়া পুরোপুরি বদলে গেছে, ওটা মোটেও নিরাপদ নয়, সেখানে অনেক বেশি ক্রাইম শুরু হয়ে গেছে আর সকল মানুষও মিউট্যান্ট হয়ে গেছে, আমাদের এখন এখানেই থাকতে হবে। এই কথা শুনে কেলভিনের স্ত্রী রীতিমতো নিজের উপরেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সে গত ৩৫ বছর ধরে এই বাংকারে বন্দি, আর সে কিছুতেই বাংকারের ভেতরে আর থাকতে চায় না। কিন্তু কেলভিন তাকে কোনো রকমে বুঝিয়ে শান্ত করে, আর ধীরে ধীরে তাদের খাবারের সাপ্লাইও শেষ হয়ে যেতে থাকে। এরই সাথে হঠাৎ একদিন কেলভিনের আবার হার্ট অ্যাটাক হয়। এখন কেলভিনের স্ত্রী হেলেন সিদ্ধান্ত নেয় যে খাবার আর সাপ্লাই আনার জন্য অ্যাডামকে উপরে পাঠাবে। হেলেন অ্যাডামকে বলে যে যাও, তুমি উপরে যাও আর আমাদের দরকারি সকল জিনিসপত্রগুলো নিয়ে এসো। এদিকে অসুস্থ কেলভিন যখন জানতে পারে যে তার ছেলে বাংকার থেকে বাইরে যাচ্ছে, তখন সে অ্যাডামকে নিজের কাছে রাখে। সে অ্যাডামকে বলে যে বাইরে একটা বাজে বইয়ের দোকান আছে, তুমি ভুলেও ওই বইয়ের দোকানের কাছেও যাবে না, কারণ ওইখানটায় সব থেকে বেশি বিপদ রয়েছে। তো কেলভিন ইচ্ছে করেই তার ছেলেকে এমন কথা বলে যাতে করে অ্যাডাম অ্যাডাল্ট বইয়ের দোকানের আশেপাশে না যায়। আর ঠিক তখনই অ্যাডাম জীবনে প্রথমবারের মতো বাংকার থেকে বাইরে বেরিয়ে আসে, যেখানে ওই ভবঘুরে লোকগুলোই বসেছিল যাদেরকে কেলভিন যখন বাংকার থেকে বাইরে বেরিয়েছিল তখন দেখতে পেয়েছিল। আর এখন অ্যাডাম যখন বাইরে বাংকার থেকে বের হয় তখন ওই ভবঘুরে লোকটা তাকে দেখেও আবারও জ্ঞান হারিয়ে ফেলে। এরপর অ্যাডাম প্রথমবারের মতো বাংকারের বাইরের দুনিয়া দেখতে পায়। সে প্রথমবারের মতো খোলা আকাশ দেখে। এখানকার সব কিছু তার কাছে অনেক ভালো লাগে। সে এমন একটা দোকান খুঁজতে শুরু করে যেখান থেকে সে তার বাড়ির জন্য সকল প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবে। অবশেষে সে একটা সুপারমার্কেটে পৌঁছে যায়। যেহেতু সে 1960-এর দশকের মানুষের মতো কথা বলে আর আচরণ করে, তাই সেখানকার মানুষের কাছে তাকে বেশ অদ্ভুত মনে হয়। কিন্তু অ্যাডাম নিজের মতো করে কেনাকাটা করে, আর অনেক বেশি জিনিসপত্র কেনার কারণে ডেলিভারি বয় তাকে বলে যে যেহেতু আপনার বাড়ি অনেক দূরে আর ভারী ভারী জিনিস আছে, তাই আমি এগুলো আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবো। তখন অ্যাডাম প্রথমবারের মতো খেয়াল করে যে বাইরে আসলে রাত হয়ে গেছে, কিন্তু সে তো ফিরে যাওয়ার রাস্তাটাই চেনে না। অর্থাৎ এত বড় শহরে সে এখন পুরোপুরি হারিয়ে গেছে। সে চারিদিকে ঘুরে ঘুরে ওই বারটা খোঁজার চেষ্টা করে যেটার ঠিক নিচে তাদের বাংকার ছিল। এদিকে তার সকল টাকাও শেষ হয়ে যায়, কিন্তু তার কাছে বেশ পুরনো কিছু বেসবল কার্ড ছিল যেগুলো তার বাবা তাকে উপহার দিয়েছিল। তাই সে ওই কার্ডগুলো বিক্রি করার জন্য একটা কার্ডের দোকানে যায়। দোকানদার তার সবগুলো কার্ডের দাম বলে মাত্র $500। ঠিক তখনই সেখানে ওই দোকানদারের অ্যাসিস্ট্যান্ট ইভ চলে আসে। ইভ অ্যাডামকে বলে যে তোমার এই কার্ডগুলোর দাম $500 নয়, বরং তোমার এক একটা কার্ডের দাম অন্তত $40,000। এই লোকটা আসলে তোমাকে বোকা বানাচ্ছে। এই কথা বলে ইভ তার চাকরিটা ছেড়ে দেয় আর অ্যাডামকে সাথে করে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ইভকে অ্যাডামের আসলে অনেক ভালো লেগে যায়, কারণ মেয়েটা তাকে সত্য কথা বলে তাকে অনেক সাহায্য করেছে। এরপর ইভ তাকে একটা হোটেলে পৌঁছে দেয়। অ্যাডাম তাকে ধন্যবাদ হিসেবে একটা কার্ড দিতে চায়, কিন্তু ইভ তাকে হোটেলে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তো পরদিন ইভ আবারও অ্যাডামের কাছে ফিরে আসে, কারণ তার মনে হয় যে অ্যাডামের মতো একটা সহজ সরল ছেলেকে একা ফেলে যাওয়া তার একেবারেই ঠিক হয়নি। এরপর সে অ্যাডামকে তার সকল প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতে সাহায্য করে। এখানে অ্যাডাম ইভকে বলে যে আমার বিয়ের জন্য একটা মেয়ে দরকার, তবে শর্ত হলো মেয়েটাকে ক্যালিফোর্নিয়ার হতে হবে। অ্যাডাম এমনটা বলে কারণ তার বাবা মা তাকে বুঝিয়েছিল যে বাইরের পৃথিবীর সকল মানুষ মিউট্যান্ট হয়ে গেছে। রেডিয়েশনের কারণে তাদের মস্তিষ্কে গভীর প্রভাব পড়েছে। তাই মায়ের কথা অনুযায়ী সে ক্যালিফোর্নিয়ার একটা সাধারণ মেয়েকে বিয়ে করতে চায়। অ্যাডাম তার জীবনে প্রথমবারের মতো সেদিন বৃষ্টি দেখে, আর সে অনেক অবাক হয়ে ইভকে বলে তুমি কি আমার বন্ধু হবে? এই কথা বলেই সে ইভকে জড়িয়ে ধরে। আসলে সে জানেই না যে আজকের দিনে মেয়েদের সঙ্গে কিভাবে মিশতে হয় বা ডেট করতে হয়।
এরপর তারা একটা ক্লাবে চলে যায়, আর অ্যাডামের পার্সোনালিটি অনেক ভালো হওয়ার কারণে সেখানে একটা ফ্রেঞ্চ মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। অ্যাডাম সেই মেয়েটার সঙ্গে ফ্রেঞ্চ ভাষায় কথা বলে, কিন্তু এইসব কিছু দেখে ইভের আবার একেবারে ভালো লাগে না। আসলে সে অ্যাডামকে মনে মনে অনেক পছন্দ করে ফেলেছিল, তাই সে অ্যাডামকে এখান থেকে সরিয়ে অন্য জায়গাতে নিয়ে যায়। তো এই ক্লাবে যখন মিউজিক বাজতে শুরু করে তখন অ্যাডাম ডান্স ফ্লোরে গিয়ে নাচ শুরু করে দেয়, কারণ বাংকারে থাকার সময় সে অনেক বছর ধরে নেচেছে, যেটা তার মা তাকে শিখিয়েছিল। তার নাচের স্কিল দেখে ক্লাবের সবাই একেবারে ইমপ্রেস হয়ে যায়। সবাই তার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু ইভের এইসব কিছু একেবারেই সহ্য হয় না। ওই ক্লাবে আবার ইভের এক্স বয়ফ্রেন্ডও ছিল, তাই ইভ রেগে তার কাছে চলে যায়। এদিকে অ্যাডামও সেখানে আসে, আর ইভের এক্স বয়ফ্রেন্ড অ্যাডামকে ঘুষি মারারও চেষ্টা করে, কিন্তু অ্যাডাম এক ঘুষিতেই তাকে মাটিতে ফেলে দেয়, কারণ তার বাবা ওই বাংকারের ভেতরে তাকে বক্সিংও শিখিয়েছিল। এই সব কিছু দেখে ইভ বেশ বিরক্ত হয়ে যায় আর বাইরে তার গাড়ির কাছে চলে আসে। তখন অ্যাডামও তার পিছু পিছু বাইরে চলে আসে, আর অ্যাডামকে দেখে ইভ চমকে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় আর তার পায়ে অনেক ব্যথা পায়। তখন অ্যাডাম তাকে কোলে তুলে নিয়ে ভেতরের দিকে নিয়ে চলে যায়। অ্যাডাম ইভকে বলে যে পার্টিতে যত মেয়ে এসেছিল আমি সবাইকে না করে দিয়েছি, কারণ আমি শুধুমাত্র তোমার কথাই ভাবছিলাম, আমি আসলে শুধুমাত্র তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। এরপর তারা একে অপরকে নিজেদের ভালোবাসার কথা জানিয়ে দেয়। অ্যাডাম তাকে নিজের জীবনের সকল সত্য কথা বলে দেয়। সে ইভকে বলে যে আমি আসলে গত ৩৫ বছর ধরে একটা বাংকারে ছিলাম, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। বিয়ের পর তুমিও আমার সাথে ওই বাংকারে চলো, ওই জায়গাটা অনেক নিরাপদ। এই কথা শুনে ইভ মনে করে যে অ্যাডাম হয়তো পাগল হয়ে গেছে, তাই সে চুপচাপ একজন ডাক্তার বা সাইকিয়াট্রিস্টকে খবর দেয়। কিন্তু যখন তারা বাড়ি থেকে বাইরে বের হয় তখন অ্যাডাম ইভের আচরণ দেখে ঠিকই বুঝে যায় যে ইভ হয়তো তাকে পাগল ভাবছে আর তাকে ধোঁকা দিচ্ছে। তখন অ্যাডাম ইভকে বলে যে আমার কিছু জিনিসপত্র ওই হোটেলে রয়েছে, তুমি সেগুলো নিয়ে নিও। এই কথা বলে অ্যাডাম সেখান থেকে চলে যায়, আর তারপর ইভ আর তার বন্ধু ট্রয় মিলে অ্যাডামের ওই হোটেল রুমে যায় সেই জিনিসপত্রগুলো আনার জন্য। সেখানে গিয়ে তারা অ্যাডামের জিনিসপত্রগুলো দেখে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ তারা খেয়াল করে যে এই সব কিছুই আসলে 1962 সালের। এটা দেখে ইভ বুঝতে পারে যে অ্যাডাম আসলে এতক্ষণ যা যা বলেছে তার সব কিছুই সত্য। তারা সেখানে আইবিএম কোম্পানির অনেকগুলো পুরনো কাগজের শেয়ার দেখতে পায়, যেগুলোর বর্তমান বাজার মূল্য এখন কোটি কোটি ডলার হয়ে গেছে। এদিকে অ্যাডাম আবারও ওই বারের কাছে ফিরে আসে, আর সে তার বাবা মায়ের জন্য অনেক খাবার আর সাপ্লাই জমাও করে ফেলে। এখন ইভ আর ট্রয় সারা শহর জুড়ে অ্যাডামকে খুঁজতে শুরু করে, আর অবশেষে ওই বারের কাছে এসে তাকে খুঁজেও পেয়ে যায়। তারা সবাই মিলে অ্যাডামকে ওই জিনিসপত্রগুলো বাংকারের নিচে নামাতে সাহায্য করে। এরপরে অ্যাডাম ইভকে তার বাবা মায়ের সঙ্গে পরিচয় করানোর জন্য বাংকারের নিচে নিয়ে আসে। ইভ খুব দ্রুত তার বাবা মায়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, কিন্তু অ্যাডামের বাবা কেলভিন মনে করে যে বাইরের পরিবেশ এখনও নিরাপদ নয়, তাই সে আরও 10 বছরের জন্য বাংকার বন্ধ করে দিতে চায়। তখন ইভ ক্যালভিনকে বলে যে আমাকে শুধু 2 মাসের সময় দিন, আমার কিছু কাজ রয়েছে। এরপরে অ্যাডাম আর ইভ 2 মাসের জন্য বাংকার থেকে বাইরে বেরিয়ে আসে, আর কেলভিন ভেতর থেকে বাংকার লক করে দেয়। তো এই 2 মাসে অ্যাডাম তার বাবার ওই পুরনো শেয়ারগুলো বিক্রি করে কোটি কোটি ডলার আয় করে ফেলে। সেই টাকা দিয়ে সে শহর থেকে দূরে একটা গ্রামের দিকে খুবই সুন্দর বাড়ি বানায়। বাড়িটা একদম তাদের 1962 সালের পুরনো বাড়িটার মতোই ডিজাইন করে তৈরি করা। তো যাই হোক, কাজ শেষ হবার পরে অ্যাডাম তার বাবা মাকে বাংকার থেকে নতুন বাড়িতে নিয়ে আসে। সে তার বাবা ক্যালভিনকে বলে যে বাবা, 1962 সালে আসলে কোনো পরমাণু যুদ্ধ হয়নি। আমাদের বাড়ির উপর যে প্লেনটা পড়েছিল সেটা একটা ফাইটার প্লেন ক্র্যাশ করেছিল। এই সত্যটা জানার পরে তার বাবা মোটেও মন খারাপ করে না, বরং সে বাইরের এই নতুন দুনিয়া দেখে অনেক রোমাঞ্চিত হয়। তো মুভির শেষ দৃশ্যে ইভকে দেখানো হয় যে কিনা তাদের নতুন বাড়ির বাগানে খেলছিল। হঠাৎ করে সে দেখতে পায় যে কেলভিন ফিতে দিয়ে তাদের বাড়ির পেছনের জায়গা মাপজোক করছে, কারণ সে এখানে নতুন আরও একটা বাংকার বানানোর প্রস্তুতি নিচ্ছে। আর এই ঘটনার সাথে সাথে 1999 সালে রিলিজ হওয়া এই দারুণ সাইফাই রোমান্টিক কমেডি মুভির গল্পটা এখানে শেষ হয়ে যায়। আমি জানি খুবই সিম্পল একটা গল্প, কিন্তু কনসেপ্টটা কিন্তু দারুণ। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।